আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকে আমি যার সাথে ডিসকাশন করব অ্যাবাউট দ্য নিট প্রিপারেশনস, নিটের খুঁটিনাটি জিনিস নিয়ে আলোচনা করব। শুধুমাত্র একাডেমিক প্রিপারেশন সেটা নয়, তার সাথে সাথে মানসিকতারও কিন্তু একটা প্রিপারেশন লাগে 1 বছর ধরে। তো আমার সাথে অনিতা রয়েছে। অনিতা আমাদের ড্রপার ব্যাচের স্টুডেন্ট, আমাদের খুবই পছন্দের একজন স্টুডেন্ট অনিতা। তো শুধুমাত্র যে অনিতাকে আমি আজকে একাডেমিক কোয়েশ্চেন করবো অনিতা সেটা নয়, তোকে আমি এমন অনেক প্রশ্ন করবো যেগুলো কিন্তু একটা মানসিকতার প্রশ্ন, এবং নেক্সট বছর যারা নিট পরীক্ষা দিচ্ছে তারা যাতে তোর থেকে একটা আইডিয়া পাই যে কিরকম মানসিকতা নিয়ে চলতে হয়। কারণ তুই অনেক চ্যালেঞ্জেস এর মাঝখান দিয়ে গেছিস, অনেক চ্যালেঞ্জেস এর সম্মুখীন হয়েছিস এবং সেগুলোকে ওভারকাম করেছিস কিছু ভেবে ভেবে। তো আমি প্রথম প্রশ্ন করার আগে সবাইকে একটা কথা বলবো যে তোরা অনেকেই জিজ্ঞেস করছিস যে স্যার নিট কি রি এক্সাম হবে। তো আমি একটা কথাই বলবো যে দেখ, অনেকগুলো কেস ফাইল হয়েছে, পাটনা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট অব্দিও একটা কেস ফাইল হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি যে তার ভার্ডিক্টটা কি হবে, তার ভার্ডিক্ট অনেক কিছু হতে পারে। যারা প্রশ্ন ফাঁস করেছে তাদের এগেনস্টে কড়া পদক্ষেপ নেওয়া, এটা একটা ভার্ডিক্ট হতে পারে। কিন্তু তার ভার্ডিক্ট কি এটা হবে যে নিট এক্সামটা রি এক্সাম হবে, সেটা কিন্তু এখনো কনফার্ম নয়। তাই জন্য আমার মনে হয় এই সমস্ত জিনিস নিয়ে এখনই অযথা চিন্তা করার কোনো দরকার নেই। কারণ যদি কিছু হওয়ার থাকতো তাহলে কিন্তু 14ই জুনের মধ্যে কিছু না কিছু হবে, যদি হওয়ার হয়। তো আমরা একটু দেখি, এখনো এই মুহূর্তে এটা নিয়ে আমার মনে হয় না এক্সেস ভাবার কোনো কারণ রয়েছে। যদিও এনটিএ কিন্তু কোনোভাবেই চাইছে না যে এক্সাম দ্বিতীয়বার করাতে, এটা স্বাভাবিক। যদিও তো অনিতার সাথে ডিসকাশনে চলে আসি। অনিতা, প্রথম আমার যেটা প্রশ্ন, এবছর নিটে তুই কত অ্যাটেম্প্ট করেছিস? আমি 704 মার্কের অ্যাটেম্প্ট 704 অ্যাটেম্প্ট করেছিস, তো 720 করতে পারলি না কেন? ফিজিক্সে 4টা ছেড়েছিলাম, দুটো আমার মনে হয়েছিল ভীষণ টাফ, না করাই ভালো। নেগেটিভ 4টে ছেড়েছিস, মানে 4 16 নম্বর ছেড়ে এসেছিস, তো 704 অ্যাটেম্প্ট করেছিস। হ্যাঁ, এই 4টে কেন অ্যাটেম্প্ট করিসনি ফিজিক্সে? দুটো খুবই টাফ লেগেছিল আমার, যার জন্য ছেড়েছিলাম। আর দুটো পরে এসে ভাবছিলাম যে একটু আটকে আছে, পরে এসে হয়তো ট্রাই করব, বাট টাইম হয়ে ওঠে। তারপর মানে পরে ফিরে এসে করার টাইম পাস। আচ্ছা, এই প্রসঙ্গে একটা বলা, অনেক সময় স্টুডেন্টরা আমাকে জিজ্ঞেস করে যে স্যার যদি বায়োলজি সলভ করছি, ফিজিক্স সলভ করছি, কেমিস্ট্রি সলভ করছি, এই তিনটে কন্ডিশনে কোন কোন সময় এটা পসিবল যে ফিরে এসে আবার সলভ করা? বায়োলজিতে ফিরে এসে আবার সলভ করার কোনো জায়গা থাকে না আমার যেটা মনে হয়, কারণ ওটা মানে পিওরলি একদম রিকলের প্রসেস। মনে পড়লে তখনই মনে পড়বে, পরে আর অতটা চান্স থাকে না। তো একটা না বায়োটা সলভ করে নেওয়া উচিত। ফিজিক্স কেমিস্ট্রি কি বলবি? ফিজিক্সের ক্ষেত্রে চান্স থাকতে পারে, কখনো কখনো একটা বারবার ট্রাই করছি তাতে টাইম ওয়েস্ট হচ্ছে, সে জায়গায় আমার মনে হয় বেটার একবার ইজি কোশ্চেনগুলো করে নি, তারপরে আবার ফিরে আসা করতে পারি। এটা কি ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য তাই বলবি? হ্যাঁ, ফিজিক্যাল কেমিস্ট্রি খানিকটা ফিজিক্সেরই মতন, তো মানে এই সলভিং ক্যালকুলেশন যেহেতু ওটা মানে তাই জন্য তুই বলবি যে হচ্ছে ওটা আবার ফিরে এসে করা যেতে পারে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্য ইনঅর্গানিক কেমিস্ট্রি এন্ড অর্গানিক কেমিস্ট্রি? ইনঅর্গানিকটা অতটা করার মানে সুযোগ থাকবে না আমার যেটা মনে হয়, কারণ ওটাও রিকল ফ্যাকচুয়াল। ওটা তো বেসিক্যালি অনিতা যেটা বললো সেটাকে আমি একটু সামারি করে দিচ্ছি। অনিতা বললো যে হচ্ছে যদি বায়োলজি, ইনঅর্গানিক কেমিস্ট্রি এন্ড অর্গানিক কেমিস্ট্রির জন্য তুই একটানা সলভ করে নে, ওখানে কিন্তু ফিরে এসে আবার সলভ করবো এই আশাটা করিস না। আর রইলো কথা হচ্ছে ফিজিক্স এন্ড ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য, সেটা হচ্ছে তুই এরকম ভাবতেই পারিস যেগুলো ডিফিকাল্ট মনে হচ্ছে প্রথমে জাম্প করে করে ছেড়ে গেলি, তারপরে যখন পুরো পেপারটা মানে পুরো এন্ড লাস্ট কোয়েশ্চেন অফ দ্যাট সেগমেন্ট, মানে ধর ফিজিক্যাল কেমিস্ট্রি লাস্ট কোয়েশ্চেন বা ফিজিক্সের লাস্ট কোয়েশ্চেনটা অবধি করে ফেললি, তারপরে তুই আবার ফিরে এসে যেগুলো মনে হচ্ছে না এবার করলে হবে করতে পারিস। বাট এটা অনলি ফর এই টেকনিকটা, এই ফিরে আসার টেকনিকটা কিন্তু অনলি ফর ফিজিক্স এন্ড ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য, নট ফর বায়োলজি, নট ফর অর্গানিক কেমিস্ট্রি, নট ফর ইনঅর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা অনিতা, এবার একটা অন্যরকম প্রশ্ন যাই। সেটা হচ্ছে যখন ধরো তুই আগের বছর প্রিপারেশন করেছিস তখন অনেক ধরনের দেখবি তুই চ্যালেঞ্জেস এর সম্মুখীন হয়েছিলিস, মানে অনেক সময় নিট প্রিপারেশন কঠিন মনে হয়ে গেছিল। তো ঠিক আমাকে এই মুভমেন্ট গুলো বল, কারণ নিশ্চয়ই নেক্সট বছর অনেক ভাই বোন থাকবে যারা হচ্ছে যখন নিট প্রিপারেশন করবে বেশ কিছু সময় তাদের কাছে জিনিসটা কঠিন মনে হবে। মানে নিট প্রিপারেশন করতে করতে কোন কোন জায়গাগুলো অ্যাকচুয়ালি একটা ড্রপার হয়ে মানে কঠিন মনে হয় প্রিপারেশন করার সময়? প্রথম তো প্রচন্ড সেলফ ডাউট আছে যে আমার কি হবে, আমি কি আদৌ পারবো, বা এই যে ড্রপটা নিচ্ছি এই ইয়ারটা আমার লস যাবে না তো, মানে আদৌ না হলে তো এই টাইমটার কোনো ভ্যালুই থাকলো না। আর যেটা হয় মক টেস্টে যখন কেউ কম নাম্বার পাচ্ছে সেটা নিয়ে একটা ডাউট আছে যে কম হচ্ছে তাহলেও হতে মানে হয়তো হবে না। এছাড়া অনেকেই তো অনেক কথা বলতে থাকে, তোর দ্বারা হবে না, তুই কেন করছিস এটা, বা টাইম কেন ওয়েস্ট করছিস, অন্য কোনো স্ট্রিমে চলে যা, এগুলো থাকে। এবার খুব কম, কারণ কেউই চায় না যে তুই মানে কোন একজন স্টুডেন্ট ভালো জায়গায় যাক, তাই জন্য সবসময় তার যে ড্রিমটা আছে চেষ্টা করবে যে তাকে ভেঙে দেওয়ার, এটা থাকে। তো এক্ষেত্রে আমি বলবো যতটা সম্ভব লোককে এড়িয়ে চলা, যে যা বলছে তার মানে কথা শোনার কোনো দরকার নেই, তার থেকে যতটা ডিস্টেন্স মেনটেন করা যায় ততটাই ভালো।
আর যেটা নিজেকে মোটিভেট রাখতে হবে। বাবা মায়ের কথা আমি যেটা করেছিলাম, আমার মনে হতো প্রায় যে যখন আমি শেষ হাসিটা হাসবো তখন বাবা মা যে প্রাউড ফিলটা করবে, ওটাই আমাকে মোটিভেট রেখেছিল। মানে এক্সামের পর ফাইনালি রেজাল্টের সময় যে হাসিটা হাসবি সেটা হ্যাঁ। যেন সেটা বাবা মাকে খুব প্রাউড ফিল করবে। হ্যাঁ। সো বাবা মাকে প্রাউড করাটা, এটা আমাকে আগেও কোনো একটা ভিডিওতে যতটা মনে পড়ছে উৎসব আমাকে এই কথাটা বলেছিল, যে সেম উত্তরটাই দিয়েছিল, যে হচ্ছে যে বাবা মার ওই হাসি মুখের কথাটা ভেবে আমি সবসময় নিজেকে মোটিভেটেড রাখতাম। ভালো লাগলো শুনে। আচ্ছা, আর একটা প্রশ্ন আমার তোকে জিজ্ঞেস করার রয়েছে, যে যখন ধর তুই থ্রু আউট মানে প্রিপারেশন করছিলিস তখন এবং একাডেমিক্যালিও যখন পড়তিস তখন দেখবি যে কোনো কোনো কোয়েশ্চেন আটকে যাচ্ছে, এবং এক্সাম হলেও তুই যেমন বললি হ্যাঁ। যে হচ্ছে ফিজিক্স করতে করতে তোর আটকে যাচ্ছিল, দেন তুই ডিসিশন নিলি যে কেমিস্ট্রি করবি। হ্যাঁ। তো এটা তোর কি মনে হয় যে ডিসিশনটা, এই যে আমাদের মানে কোন সাবজেক্টের পর কোন সাবজেক্ট করব, সেটা কি আমাদের বাড়ি থেকে বা যখন আমরা মক টেস্ট দিচ্ছি তখন তো একটা ডিসিশন করি আমরা, ধর হ্যাঁ। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এটাই জেনারেলি ম্যাক্সিমাম এডি করে এই প্যাটার্নেই সলভ করে যখন হ্যাঁ। নিটের পরীক্ষা মানে নিটের মক টেস্টও দেয় এবং ফাইনাল এক্সামও দেয়। তুই আমাকে বলছিলিস, যখন আমি তোর সাথে কথা বলছিলাম, তুই আমাকে বলছিলিস যে আগে আমি এবার বায়োলজির পরে প্রথমে ফিজিক্স করতে করতে দু একটা কোয়েশ্চেন করার পর তুই ইনিশিয়ালি মানে একদম ইনস্ট্যান্টলি ডিসিশন নিলি যে না আমি হচ্ছে আগে কেমিস্ট্রিটা করবো, দেন ফিজিক্সে আসবো। তো এই যে ইনস্ট্যান্ট একটা ডিসিশনটা নিলি, তার ভিত্তিটা কি ছিল? কেন এই ডিসিশনটা নিলি, এক নম্বর আমাকে বল। এবং এই ধরনের ডিসিশন নেওয়াটা কতটা সেফ সেটা আমাকে বল। আমি কেন নিয়েছিলাম, আমি সারা বছর মকে যেটা করতাম, আগে বায়ো করতাম, তারপরে ফিজিক্স, তারপর কেমিস্ট্রি। আর আমি এক্সামেও সেইটাই করছিলাম। যেহেতু এবারে ফিজিক্সের কোয়েশ্চেনটা একটু টাফ হয়েছিল, তো আমার প্রথমেই কনফিডেন্সটা কোথাও একদম জিরো লেভেলে চলে গেছিল। আমার মনে হচ্ছিল আমি হয়তো আর পারবো না। তো সেই সময় আমি ডিসিশন নিই যে কেমিস্ট্রিটা আগে করব। ওটা যদি ভালো হয়ে যায় কনফিডেন্স আবার এমনি চলে আসবে, যেগুলো পারছি না এখন সেগুলোও পরে হয়তো পারবো। তো এটা থেকেই আমার ডিসিশনটা নেওয়া। অন আর স্পট ডিসিশন না। হ্যাঁ, অন স্পট। আর এটা কতটা হেল্পফুল, এটা অ্যাকচুয়ালি সিচুয়েশনের উপর এবং সাবজেক্টের উপর কতটা গ্রিপ আছে আমার সেটার উপর। রাইট রাইট। আমি মানে তুই যদি কেমিস্ট্রিটাও ভালো না জানতিস হ্যাঁ, তাহলে হয়তো এই মানে টেকনিকটা বা ইনস্ট্যান্ট ডিসিশনটা হয়তো ভুল প্রুভ হয়ে যেত। ভুল প্রুভ হয়ে যেহেতু তুই জানিস তাই জন্য হয়তো ইনস্ট্যান্ট ডিসিশনটা মানে তোর ক্ষেত্রে ভুল মানে হ্যাঁ। নেওয়ার পরেও হেল্পফুল হলো এবং সেটা আলটিমেটলি কার্যকরী হলো। তিনটে সাবজেক্টকেই একদম সমানে সমানে দেখতে হবে, যাতে করে এই ধরনের অল্টারনেটিভ ডিসিশন বা সিচুয়েশন বুঝে ডিসিশনটা নেওয়ার মতো হ্যাঁ, জায়গায় থাকি জায়গায় আমরা। থাকি আমরা, না হলে তো আর কোনো জায়গাই রইলো না। এক্স্যাক্টলি। মানে এবারে ধর কোনো একটা বাচ্চা যদি ধর কেমিস্ট্রিতে ভালো নেই, তার কিন্তু হ্যাঁ। খুব চাপ হয়ে যেত, হ্যাঁ, কারণ ফিজিক্স কঠিন এসেছে, সে ফিজিক্স হয়তো একটু ভালো, কটা বেশি করবে, 5 নম্বর 10 নম্বর বেশি পাবে হ্যাঁ। ফিজিক্সে। কিন্তু কেমিস্ট্রিতে সে এতটাই খারাপ যে সহজ প্রশ্ন আসার কোনো ফায়দাই তুলতে পারলো না। হ্যাঁ। আমাদের তো সহজ প্রশ্নের ফায়দাটা তুলতে হবে। হুম। তো ঠিকই, ভালোই বলেছিস কথাটা। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি তোকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে যখন লাস্ট 3 বছরের পিওয়াইকিউ তুই করতিস, তো করে একটা আইডিয়া তুই এক্সপেকটেশন নিয়ে গেছিলিস এক্সাম হলে যে এরকম একটা কোয়েশ্চেন আসবে, এরকম প্যাটার্নে কোয়েশ্চেন্স আসবে, ডিফিকাল্টি লেভেল এতটা আসবে। এবছর নিটের 2024-এর পেপারে কোন কোন জায়গা তোর মনে হয়েছিল না সেই এক্সপেকটেশনটা থেকে একটু মিসম্যাচ হয়ে গেল? এবছর অ্যাকচুয়ালি আমি এক্সপেকটেশন রাখিনি, কারণ যেহেতু একটা সিলেবাস চেঞ্জের ব্যাপার এসেছিল, তো আমি একদম ওস্টের জন্য প্রস্তুত ছিলাম, আবার একদম বেস্টের জন্য বেস্টের জন্য প্রস্তুত ছিলাম। তো সেইভাবে অতটা এক্সপেকটেশন রাখিনি। হ্যাঁ। তবে যেটা একটু আলাদা দেখলাম ফিজিক্সের ক্ষেত্রে, অন্যান্য বছরগুলো আমরা দেখি নিউমেরিক্যালসটা একটু বেশি আসে, তো এবার যেটা দেখলাম একটু কনসেপ্টের উপর স্টেটমেন্টটা একটু বেশি এসেছে মাল্টিপল স্টেটমেন্ট কেস মানে হ্যাঁ। কোয়েশ্চেন অ্যাজারশন রিজন এসব ফিজিক্সে ঢুকে গেছে এখন। এসব ফিজিক্সেও চলে এসেছে, তো ওইটা একটু আলাদা লাগছিল। নিউমেরিক্যালস কম, কনসেপচুয়ালি থিওরিটিক্যাল বেস বা স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন আসছিল। হ্যাঁ, ফিজিক্সের ডিফিকাল্টি মডারেট বলবো আমি। মডারেট মানে খুব মানে ওভার সবগুলো কোয়েশ্চেন দেখলে মডারেট। মডারেট মানে খুব মানে এরকম নয় যে খুব ডিফিকাল্ট বা এরকম নয় খুব ইজি। ওকে, আর একটা প্রশ্ন আমার তোর জন্য আছে, সেটা হচ্ছে যে যখন তুই থ্রু আউট ইয়ার প্রিপারেশন করছিলিস, তুই অনেক সময় বলি ডিপ্রেসড হচ্ছিলিস, এটা ইয়ে হচ্ছিল, মনে হচ্ছিল যে হবে হবে না। তো এই সময় তুই প্রেপমেটকে কিভাবে ইউজ করেছিস, মানে প্রেপমেটকে কিভাবে ব্যবহার করেছিস তুই? প্রেপমেটকে প্রেপমেট তো সবসময় পাশে থাকে। এবার কখনো ডিপ্রেসড ফিল হলে আমি সিটিসি কে চালাতাম। সিটিসি মানে কেয়ার টিম ক্যাপ্টেন? হ্যাঁ, কেয়ার টিম ক্যাপ্টেন। এবং সিনথিয়া ম্যামও আমাকে অনেক অনেক হেল্প করেছে। সাইকোলজিস্ট? হ্যাঁ, উনিও প্রচুর হেল্প করেছে। এছাড়াও একটা সময় আমার মনে হচ্ছিল যে আমি পারবো না, সেটা ছিল মাঝখানের দিকে, আমার প্রিপারেশন ফেজের মাঝখানের দিকে। তো তারপর আবার আমার বাবা মা আমাকে বোঝায়, প্রেপের থেকেও আমার সিটিসি আমাকে বোঝায়। তারপরে আমি ভাবি যে যেটুকু আছে এর পরটা আমাকে ভালো করে দেখতে হবে, এবং ফাইনাল রেজাল্ট তো এখনো অনেক বাকি। মকের রেজাল্ট আমাকে বুঝতে সাহায্য করবে আমি কোথায় আছি, কিন্তু ফাইনালটা তো একদম 14 তারিখেই বোঝা যাবে। একদম তো একদম একদম। সেই হিসাবে আবার নতুন করে স্টার্ট করি পড়াশোনা।
তো তারপরে আচ্ছা, আর প্রেপারে তুই কোন 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 ব্যাচে ছিলিস? ড্রপার ব্যাচে? অ্যাচিভারে ড্রপার ব্যাচে। তো সেখানে তুই কোন কোন মানে জিনিসগুলো প্রেপারের মনে হয়েছে যে তোর ইউজফুল লেগেছে? লাইভ ক্লাস, এক তো লাইভ ক্লাসে ওখানে প্রচুর পরিমাণে জিজ্ঞেস করার সুযোগটা আছে, যে কোনো কোয়েশ্চেন তখনই একটা কোয়েশ্চেন মাথায় এলো, জিজ্ঞেস করলাম এবং সঙ্গে সঙ্গে উত্তরও পেয়ে গেলাম। এটা একটা হেল্পফুল ছিল আমার ক্ষেত্রে। আর যেটা হেল্পফুল ছিল অফলাইন মক টেস্ট। অফলাইন মক টেস্টে আমি অ্যাকচুয়ালি ভীষণ এক্সাম হলটাকে ভীষণ ভয় ভয় পেতাম। পেতিস? হ্যাঁ। তো এইটা একটা বিষয় ছিল। এবার ওখানে অনেক প্রায় 9টা মতন মক হয়েছিল মনে হয়। অফলাইন? হ্যাঁ, প্রেপমেডের অফলাইন। তো ওটা আমাকে অনেকটা হেল্প করেছে এই বিষয়টাকে ট্যাকেল করতে, যার ফলে ফাইনাল এক্সামে আমার অতটাও মানে এই টেনশন এসব কিছু আর ছিল না। অ্যাকচুয়ালি প্রেপমেডের অফলাইন মকের সঙ্গে নিটের অ্যাকচুয়াল মানে টেস্টের কোনো ডিফারেন্স নেই, একদম প্রপার সাইন থেকে শুরু করে প্রপার গার্ড সবকিছু একদম নিট লেভেলের মতোই। তো ওইটা অনেকটা হেল্পফুল ছিল। রাইট রাইট রাইট। আচ্ছা, তো যদি তোকে বলি যে নেক্সট ইয়ারে যারা পরীক্ষা দিচ্ছে তাদের যারা প্রেপমেডে পড়ছে এবং যারা প্রেপমেডে পড়ছে না, দুজনের জন্যই কিভাবে প্রেপমেড ইউজফুল হতে পারে যদি তাদেরকে একবার বলে দিস। যারা পড়ছে না তাদেরকে তো ডেফিনেটলি বলবো অফলাইন মক টেস্টটা অ্যাটলিস্ট যাতে দেয়। অ্যাটলিস্ট অফলাইন মক পরীক্ষাগুলো যেন প্রেপমেডে দেয়। আর হ্যাঁ, যারা আর পড়ছে তাদের জন্য? যারা পড়ছে তাদের জন্য ডেইলি ব্যাকলগটা যেন না থাকে। ডেইলির পড়াটা ডেইলি মেনটেন করা, এমসিকিউ করা, এবং প্রেপমেডের অনলাইন যে এক্সাম গুলো হয় তারও তো একটা পার্টিকুলার সিলেবাস থাকে। এবার ওই সিলেবাস অনুযায়ী পড়ে আমি যাতে এক্সামটা দিতে যেতে পারি। অনেকেই এরকম করে যে মানে সিলেবাসটা কমপ্লিট করলো না, দিয়ে এক্সামটা দিতে চলে গেল। তো এটা যাতে না করে, তাহলে কি হবে, আমার শেষের দিকে গিয়ে কনফিডেন্সটা একদম মানে ভেঙে যায়। যাতে প্রত্যেকবার তো সিলেবাস না কমপ্লিট করে পরীক্ষা দিয়েছি, তাহলে আমার এখনো সিলেবাস কমপ্লিট হয়নি। অ্যাটলিস্ট চেষ্টা করে যে প্রত্যেকবার সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিতে যাব। এটা একটা। ঠিক আছে, থ্যাংক ইউ অনিতা। আমরা অনেক কিছু উত্তর পেলাম অনিতার থেকে। তো আই থিঙ্ক তোদেরও অনেক কাজে লাগবে এই ভিডিওটা, যারা প্রেপমেডে পড়িস, প্রেপমেডের বাইরে যারা স্টুডেন্ট রয়েছে সবার জন্যই একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আমার তরফ থেকে রয়েছে। আগামী 26শে মে, আজকে তোর হচ্ছে কত তারিখ, আজকে 17ই মে। তো আগামী 26শে মে প্রেপমেডে একটা পাওয়ার সেশন হচ্ছে। পাওয়ার সেশন কথাটার মানে হচ্ছে যে নিটে যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলোকে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার বিভিন্ন বায়োলজির জন্য বিভিন্ন চার্টস, ফিজিক্সের জন্য ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টস গুলোকে নিয়ে যাওয়া, কেমিস্ট্রির জন্য রিয়াকশনস করে দেখানো সামনে, যাতে করে যে জিনিসটা বইয়ে পড়ছিস সেটা যদি হাতে চোখের সামনে একবার দেখে নিস, বা সেই প্র্যাকটিক্যাল ফিজিক্স, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি, প্র্যাকটিক্যাল বায়োলজি, এখন তোরা জানিস খুব ভালো করে সিলেবাস ইনক্লুড হয়েছে, নিটের প্রশ্ন আসছে যে প্র্যাকটিক্যালটা বাচ্চারা কিরকম ভাবে করছে কি করছে না, কারণ তার ভিত্তিতে কনসেপচুয়াল কোয়েশ্চেন্স আসছে নিটে এখন। তো সেটা যদি তাকে অ্যাটেন্ড করতে চাস, প্লাস এটাকে ধরেও নিতে পারিস যে প্রেপমেডের টিচাররা কেমন পড়ায়, সেটা ডেমো দেখা হয়ে যাবে। সবকিছুর জন্য রেজিস্ট্রেশন করতে পারিস, ওয়েবসাইটে রয়েছে টিকিটস বলে একটা ওয়েবসাইটে সেকশন রয়েছে, সেই টিকিট সেকশনে গিয়ে তোরা হচ্ছে পাওয়ার সেশন রেজিস্ট্রেশন করতে পারিস। 350 রুপিস রেজিস্ট্রেশন রয়েছে, সেখানে সেদিন মিলসও ওদেরকে দেওয়া হবে, একটা রিফ্রেশমেন্টস মিলস এটাও দেওয়া হয়, কারণ অনেক লম্বা সেশন হয়, তাই মাঝে একটা ছোট্ট ফুডিং বড্ড জরুরি হয়ে পড়ে। সো দ্যাটস ইট, একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট ছিল। আচ্ছা, আমার কাছে যতটা খবর রয়েছে জনিতা, তোর খুব ভালো রেজাল্ট হতে চলেছে আপকামিং নিটের জন্য। উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্য রেজাল্ট। তাহলে এখানে আমরা ভিডিওতে ফিনিশ করছি। বাই বাই এভরিওয়ান। বাই।